আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার পর পুরো লেবানন স্তব্ধ হয়ে পড়ে। ২৮ সেপ্টেম্বর বিকেলের দিকে লেবাননের ওপর হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয় যে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। হাসান নাসরুল্লাহ নিহত হবার পরদিন সকালে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ডজন খানেক রকেট নিক্ষেপ করে। তবে বিশ্লেষকরা বলছেন এই কৌশল নতুন কিছু নয় এবং দলটির মধ্যে এখন কিছুটা বিশৃঙ্খলা বিরাজ করছে। কিভাবে তারা ইসরায়েলের এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা এখনও পাওয়া যাচ্ছে না। তবে বিশ্লেষকরা এটাও বলছেন নাসরুল্লাহর হত্যাকাণ্ড লেবানন এবং এই অঞ্চলের পরিস্থিতিকে এমনভাবে বদলে যাবে যা ১ বছর আগেও কল্পনা করা সম্ভব ছিল না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ৮ই অক্টোবর থেকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে উত্তর ইসরায়েলের ওপর রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ভেবেছিল এই ধরনের হামলার মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখা যাবে। এই পরিস্থিতি ২৭শে জুলাই পর্যন্ত খানিকটা কাজও করেছিল। ২৭শে জুলাই হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ফুটবল মাঠে পড়ে। সেখানে ১২ শিশু নিহত হয়। ততদিনে গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানের মাত্রা কমিয়ে আনা শুরু হয়েছিল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এই পরিস্থিতিকে হিজবুল্লাহর বিরুদ্ধে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। এর ৩ দিন পর হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ইসরায়েল সেপ্টেম্বরে ধারাবাহিকভাবে যেসব হামলা চালিয়েছিল তারই অংশ ছিল এই আক্রমণ। ইসরায়েলি সেনাবাহিনী হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। এর মাত্র ২ দিন পরেই সেই হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি গোয়েন্দারা যখন জানতে পারেন নাসরুল্লাহ হিজবুল্লাহর সদর দপ্তরে একটি বৈঠকে উপস্থিত রয়েছেন, তখনই তারা হামলার অনুমোদন দেয়। বলা হচ্ছে এই হামলা ছিল ১৮ বছরের দীর্ঘ পরিকল্পনার অংশ। ২০০৬ সালের যুদ্ধে নাসরুল্লাহকে হত্যার জন্য ইসরায়েল একাধিক চেষ্টা করেছিল, কিন্তু সে সময় তাদের কোনো প্রচেষ্টা সফল হয়নি। পরবর্তীতে ইসরায়েল তাদের গোয়েন্দা তৎপরতা বাড়ায়, হিজবুল্লাহ ও ইরানের সাথে যোগাযোগকারী ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে। বিশ্লেষকরা মনে করছেন নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন তার সহকারী নাইম কাসেম বা দলের নির্বাহী কাউন্সিলের প্রধান হাশিম সাফিউদ্দিন। নাইম কাসেমের বয়স এখন ৭১ বছর, তাই তাকে হয়তো দলের নেতৃত্বের জায়গা থেকে দূরে রাখা হতে পারে। এই পরিস্থিতিতে সাফিউদ্দিন হতে পারেন সম্ভাব্য উত্তরসূরি। সাফিউদ্দিনের বয়স কাসেমের চেয়ে ১০ বছর কম। তিনি নাসরুল্লাহর কাজিন। ইরানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ তার ছেলে বিয়ে করেছেন কাসেম সোলাইমানির মেয়েকে। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব যাকেই দেয়া হোক না কেন, দলের ৪ দশকের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ের মোকাবেলা করতে হবে তাকে। হিজবুল্লাহর সামরিক নেতৃত্বের একটা বড় অংশকে ইসরায়েল এরই মধ্যে হত্যা করেছে। দলে অভিজ্ঞ যেসব নেতা ছিলেন, মাত্র ২ মাসের মধ্যে তাদেরকে সরিয়ে দিয়েছে ইসরায়েল। কিছু বিশ্লেষক বলছেন ইসরায়েলের এসব ধারাবাহিক হামলার কারণে লেবাননের জনগণের একাংশের কাছে হিজবুল্লাহর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তবে এটাও দেখা গেছে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার কারণে সাম্প্রতিক সময়ে লেবানিজদের মধ্যে হিজবুল্লাহর জনপ্রিয়তা বেড়েছে। লেবাননের যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে অনেকটা প্রধান অভিভাবকের ভূমিকায় রয়েছে হিজবুল্লাহ। ২০১৯ সালে এই রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের একটা চেষ্টা হয়েছিল।
কিন্তু হিজবুল্লাহর তৎপরতায় সেই পুনর্গঠন থমকে যায়। কিছু বিশ্লেষক বলছেন, লেবাননে হাসান নাসরুল্লাহর বিরোধীও অনেক রয়েছেন, কিন্তু ইসরায়েলের হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হলেও তারা সন্তুষ্ট হতে পারেননি। কারণ সারা দেশে ইসরায়েলের হামলায় বহু বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। অনেকে মনে করছেন, ইসরায়েলের এই ধারাবাহিক হামলার কারণে হিজবুল্লাহর শক্তি কিছুটা শিথিল হতে পারে। তবে তারা এটাও বলছেন, হিজবুল্লাহর শক্তি হ্রাস পেলে লেবাননের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্বের মাত্রা বেড়ে যেতে পারে। বহু বছর ধরেই ইরানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে হিজবুল্লাহর। সিরিয়াতে বাশার আল আসাদের সরকারকে সমর্থন দেওয়ার ব্যাপারেও ভূমিকা ছিল হিজবুল্লাহর। ইরাক ও ইয়েমেনে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও কাজ করেছে হিজবুল্লাহ। সম্ভবত এ কারণেই কিছু আরব দেশে হাসান নাসরুল্লাহ নিহতের পর আনন্দ প্রকাশের ঘটনা ঘটেছে। সিরিয়ার ইদলিবে বিদ্রোহী একটি গোষ্ঠী নাসরুল্লাহ নিহতের ঘটনায় খুব খুশি প্রকাশ করেছে। তবে উপসাগরীয় দেশগুলো এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, বাইরে প্রতিক্রিয়া না দেখালেও রিয়াদ ও আবুধাবিতে অনেকেই এই ঘটনায় খুশি হয়ে থাকতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে হিজবুল্লাহর সম্পর্কের কারণে অনেকেই ভেবেছিল ইরান তাদের সহায়তায় এগিয়ে আসবে। বিশেষ করে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরান আরও তৎপর হবে বলে অনেকেই মনে করেছিল, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। বিশ্লেষকরা বলছেন, এর একটি সম্ভাব্য কারণ হল ইরানের নেতারা আশঙ্কা করছেন তাদের ভেতরেও ইসরায়েলের চর ঢুকে পড়েছে। তারা আরও আশঙ্কা করছেন, হিজবুল্লাহর মতো একটি গোষ্ঠীর প্রতি সরকার প্রকাশ্যে সমর্থন জানালে দেশের ভেতরে তাদের জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক দুরবস্থার কারণে এমনিতেই দেশের মধ্যে চাপে রয়েছে ইরান সরকার। এই অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রক্সি যুদ্ধে তারা এখন জড়াতে চাচ্ছে না। 28 সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছিলেন, লেবাননের পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন। কিন্তু সেই বিবৃতি যখন আসলো তখন অনেকেই হতাশ হয়েছেন। খামেনি বলেছেন, হিজবুল্লাহর যেই অবকাঠামো রয়েছে, ইসরায়েলি হামলায় তার কোনো ক্ষতি হবে না। এই গোষ্ঠীটি আগামীতেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, গত 2 সপ্তাহে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর কারণে ইরানের নিরাপত্তা নীতি বদলে যেতে পারে। ইরান সমর্থিত যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে বা ইসরায়েলি আমেরিকান হামলার বিরুদ্ধে ওই গোষ্ঠীগুলোকে অন্যতম প্রতিরোধের শক্তি হিসেবে বিবেচনা করে আসছে তেহরান। কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হিজবুল্লাহ এই মুহূর্তে ইসরায়েলে বড় ধরনের হামলার শিকার হচ্ছে। ইরানের অনেকেই এরই মধ্যে বলছেন, ইরানের উচিত পারমাণবিক অস্ত্র তৈরি করে পরীক্ষা চালানো। কনভেনশনাল প্রতিরোধ ব্যবস্থা যদি ইসরায়েলের বিরুদ্ধে কাজে না লাগে, তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি কখনোই এর আগে পারমাণবিক শক্তি ব্যবহারের কথা বলেননি। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার মনোভাব বদলে দিতে পারে। খামেনির বয়স এখন 85, তাই সকল ক্ষেত্রে তিনি হয়তো ব্যক্তিগত সিদ্ধান্ত নাও নিতে পারেন। তবে ইরান এই পথে হাঁটলে বিপদও পড়তে পারে। এর আগে পারমাণবিক ফ্যাসিলিটিগুলোর নিরাপত্তার জন্য ইরান হিজবুল্লাহর উপর নির্ভর করেছিল। এখন যদি ইরান পারমাণবিক বোমা তৈরির কথা চিন্তা করে, তাহলে হিজবুল্লাহর দুর্বলতার কারণে তাদের ফ্যাসিলিটিগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিবেচনায় অনেকেই এই পরিস্থিতিকে 1967 সালের 6 দিনব্যাপী যুদ্ধের সাথে তুলনা করেছেন। শুধু এই কারণেই নয় যে ইসরায়েল হিজবুল্লাহর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, বরং এর কারণ হল এই অঞ্চলে দীর্ঘদিন ধরে শক্তির যেই ভারসাম্য বিরাজ করছিল, বর্তমান পরিস্থিতিতে সেই ভারসাম্য ভেঙে পড়েছে। মিশরের সাবেক নেতা জামাল আব্দুল নাসেরের সময় সামরিক শক্তির অসারতা বোঝা গিয়েছিল। 1967 সালে ইসরায়েল দ্রুত জয় পেয়েছিল। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘাত নিরসনের একটি শুরু হিসেবে সেই যুদ্ধকে বিবেচনা করেন অনেকে।
জামাল আব্দুল নাসের যে আরব জাতীয়তাবাদের প্রচারণা চালিয়েছিলেন সেই মতবাদের সমর্থকরা এমনটা মনে করেন। মিশরের ভাবমূর্তি তখন যেভাবে ক্ষুণ্ণ হয়েছিল সেটি তারা আর কখনো কাটিয়ে উঠতে পারেনি। ইরান সমর্থিত বিভিন্ন অক্ষ শক্তিগুলোর শক্তি বাড়ানোর জন্য হাসান নাসরুল্লাহ বহু বছর ধরে কাজ করেছেন। এই গোষ্ঠীগুলো সবসময় ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে সরব ছিল। এই গোষ্ঠীগুলো ছিল শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তবে বিগত কয়েক সপ্তাহের হামলায় ইসরায়েল হিজবুল্লাহর বেশ খানিকটা ক্ষতি করেছে বলে মনে করেছেন অনেকেই। কিন্তু এর পরেও ইরানের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। এতে কোনো সন্দেহ নেই যে হিজবুল্লাহ এই হামলায় হারিয়ে যাবে না। তাদের হাজার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছেন এবং তাদের অস্ত্রাগারে দূরপাল্লার মিসাইল সহ বহু অত্যাধুনিক অস্ত্র রয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব হিজবুল্লাহ কিভাবে দেবে তা দেখার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।